আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবারের ইপিএলটা ম্যানচেস্টার সিটির জন্য সর্বশেষ ফেজটার কথা যদি চিন্তা করি খুব একটা বেশি আসলে ভালো যাচ্ছে না। যদিও অনেকে এখানে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারেন। সর্বশেষ ব্যাক টু ব্যাক ৪টা ম্যাচে হারার পরে পেপ গার্দিওলা কঠিন একটা সময় দেখেছেন। এটা যেমন সত্য তেমনি ইপিএলে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে ২ নম্বর স্থানে আছে ম্যান সিটি। খুব একটা বেশি খারাপ অবস্থান এখানে অনেকে নাও বলতে পারেন, যদিও ৫ পয়েন্টের স্পষ্ট একটা গ্যাপ হয়েছে। সেটা যাই হোক, পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কামব্যাকের আরও একটা মোমেন্ট খুঁজতে হবে এবং ইন্টারন্যাশনাল ব্রেকের মাঝখানের এই সময়টাতে পেপ যথেষ্ট চিন্তাভাবনা করেছেন এমন টাইপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে এই সময়টাতে এই রিল্যাক্সিং ব্রেকটা যথেষ্টই দরকার ছিল। তবে একই সঙ্গে কনসার্নিং একটা ফ্যাক্টর হচ্ছে মিডফিল্ডের রদ্রির না থাকাটা এবং পুরো সিজন জুড়ে তিনি যেহেতু থাকবেন না, এটা এত বড় রকমের একটা শূন্যতা তৈরি করেছে যে আপনি হয়তোবা কোনো প্লেয়ারের মাধ্যমে এই মুহূর্তে রদ্রির লেভেলের পারফরমেন্স বের করতে পারবেন না, হয়তোবা পারলেও খুব একটা বেশি রেগুলারলি পারবেন না, তবে অন্তত চেষ্টা তো করতে হবে। এবং এই জায়গা থেকে এসে ম্যানচেস্টার সিটি ক্লিয়ারলি একটা বোনাস পয়েন্টে থাকে। এই সময়টাতে বছরের শেষ ভাগে এসে ক্লাবগুলো যখন উইন্টার ট্রান্সফারের দিকে যায় তখন মূল উদ্দেশ্যটা থাকে প্লেয়ারদেরকে বাজিয়ে দেখা, একেবারে না হলেই চলে না এমন টাইপের প্লেয়ারকে নেওয়া, অর্থাৎ লাগবে এমন সিচুয়েশনগুলো অ্যাড্রেস করা এবং একই সঙ্গে সামার ট্রান্সফারের ইনিশিয়েটিভগুলো তৈরি করা, অর্থাৎ প্লেয়ারদের সঙ্গে আলোচনা করে রেখে সামারে মুভমেন্টগুলো করা। তবে ম্যানচেস্টার সিটি ট্রান্সফার মুভমেন্টে এদিকটাতেই এগিয়ে থাকে। এমনিতে নভেম্বরে পেপ গার্দিওলা তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্তটা নেন। গত কয়েক বছর ধরে এমন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। একই সঙ্গে এই জিনিসটা বলে রাখা ভালো যে গত সামার ট্রান্সফারে সব মিলে ১১৬ মিলিয়ন ইউরোর একটা প্রফিট জেনারেট করেছে ম্যানচেস্টার সিটি এবং এটা ভুলে যাবেন না যে আগের বছরটাতে ৮২৬ মিলিয়ন ইউরোর একটা বিশাল একেবারে ক্লাবের রেকর্ড রেভিনিউ জেনারেট করেছে ম্যান সিটি। অর্থাৎ এই মুহূর্তে আর্থিক দিক থেকে এমনকি বিনিয়োগের দিক থেকেও ম্যান সিটি এমন একটা জায়গায় আছে যেখানে তারা জানুয়ারিতে এমন প্লেয়ারকে টার্গেট করতে পারে যিনি আসলে রদ্রির অভাবটা আপৎকালীন সময়ের জন্য হলেও দূর করার চেষ্টা করবেন। বেশ কয়েকজনের নাম কিন্তু এই মুহূর্তে আসছে, যেমন মার্টিন জুবিমেন্ডি। রিয়াল সোসিয়েদাদে দুর্দান্ত ফর্মে থাকা এই ডিফেন্সিভ মিডফিল্ডার আমার কাছে মনে হয় একেবারে প্রপার পেপ গার্দিওলা বার্সা টাইপের একটা প্রোফাইল, প্রপার একজন সিডিএম এবং এই প্লেয়ারটার আরও বেটার একটা ক্লাবে খেলা উচিত। এবং এই মুহূর্তে প্রায় ৫১ মিলিয়ন পাউন্ডের মতো একটা রিলিজ ক্লজের মতো জিনিসপত্র আছে। প্রায় লিভারপুলে চলে যাচ্ছিলেন এমন টাইপের একটা কাছাকাছি অ্যামাউন্টে, যদিও লিভারপুল সেটা মিস করে। তবে ম্যানচেস্টার সিটি অনেক দিন ধরে মার্টিন জুবিমেন্ডিকে, বিশেষ করে পেপ গার্দিওলা অনেক দিন করে কিন্তু তাকে চোখে চোখে রাখছেন, রীতিমতো টার্গেট লিস্টের প্রায়োরিটি বানিয়ে ফেলতে পারেন। যদিও মার্টিন জুবিমেন্ডি মাত্র কিছুদিন আগে বলেছেন তিনি রিয়াল সোসিয়েদাতে থাকতে চান, আরও অনেক স্কিল এখান থেকে গ্যাদার করতে চান। তবে একটা অফার আসলে কোনোভাবে সেটা ফেরাতে আসলে পারার কথা নয়, বিশেষ করে পেপ যদি অফারটা করেন। আরেকটু যদি অভিজ্ঞ প্লেয়ারের দিকে যেতে হয় তাহলে জোশুয়া কিমিক, বায়ার্ন মিউনিকের এই প্লেয়ার যিনি কিনা মেকশিফট রাইট ব্যাক হিসেবেও খেলছেন, তিনি একটা বড় সমাধানের নাম হতে পারেন এবং এখানে ওভারঅল অ্যামাউন্টটাও তুলনামূলক কম হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি জোশুয়া কিমিকের সাথে বায়ার্নের সবসময় চুক্তিজনিত কিছু না কিছু ইস্যুস থাকে, সেগুলোকে কাজে লাগিয়ে আসলে এই প্লেয়ারটাকে মিডফিল্ডে তার পছন্দের একটা পজিশনে নিয়ে আসতে পারেন পেপ গার্দিওলা, যদি আসলে তিনি বায়ার্ন মিউনিকের এই স্টার ফুটবলারকে আসলে পেতে চান, যিনি কিনা লম্বা একটা সময় কখনো রাইট ব্যাক কখনো কিনা সেন্টার ব্যাক পজিশনও খেলছেন। মিডফিল্ডে জোশুয়া কিমিকের ডিপ লাইং প্লেমেকিং অ্যাবিলিটির কথা কেউ ভুলে যাওয়ার কথা নয়, সেখানে এখনও সময়ের অন্যতম সেরা হতে পারেন। ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের নামটা থাকবে। ফ্র্যাঙ্কি ডিয়ংকে কেন্দ্র করে বার্সা এই মুহূর্তে আসলে কি প্ল্যান করছে সেটা নিশ্চিত নয়। মার্ক কাসাদোর মতো একেবারে হোম গ্রোন লা মাসিয়া থেকে উঠে আসা একজন প্লেয়ার আসছেন। এই মুহূর্তে মিডফিল্ডে এত প্লেয়ার আছে যে কোনো মুহূর্তে বার্সা যদি কোনো অফার শুনতে চায় সেক্ষেত্রে টার্গেট লিস্টে বা বিক্রির লিস্টে আরও একবার ফ্র্যাঙ্কি ডিয়ংই উঠবেন। এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত নয় যে তার যে কন্ট্রাক্ট সিচুয়েশন আছে, যেটা 18 মাসের মতো বাকি আছে, সেটা সিচুয়েশন কি হয়। আমার কাছে মনে হয় বার্সা এই মুহূর্তে ফ্র্যাঙ্কি ডিয়ংকে বিক্রির ব্যাপারে একেবারে স্পষ্টত কোনো কথাবার্তা বলবে না গত সিজনগুলোর তুলনায়। তবে যদি আসলে বড় রকমের একটা অফার আসে তাহলে বার্সা একেবারে না শুনেও থাকতে পারবে না। এক্ষেত্রে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি একটা ট্রাই কিন্তু করতে পারেন। আরও বেশ কয়েকজন কিছুটা হলো কম পরিচিত প্লেয়ার কিন্তু খুবই এফেক্টিভ প্লেয়ার রয়েছেন, যেমন স্পোর্টিং সিপি, যারা কিনা খুব ভালো ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। তাদের হয়ে মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে মর্টেন হুলম্যান নামক একজন প্লেয়ার রয়েছেন। অন্যদিকে আটালান্টাতে এডারসন আছেন। ম্যান সিটির গোলকিপার এডারসনের কথা বলছি না, আটালান্টাতে খেলেন এডারসন ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনিও কিন্তু আপতকালীন সময়ে একটা সমাধান হতে পারেন। বিশেষ করে গত ওয়েফা
ইউরোপা লিগে ফাইনালে তার পারফরমেন্স বা ওভারঅল টুর্নামেন্টে তার পারফরমেন্সটা অনেকটা ইমপ্রেসিভ ছিল। ফ্লোরিয়ান ভির্টসকে আটকে ছিলেন বেয়ার লেভারকুসেনের। এই প্লেয়ারটার দিকেও কিন্তু পেপ গার্দিওলা আসলেই নজর করতে পারেন, কারণ এখানে মিডফিল্ডে এমন টাইপের একটা প্রোফাইল লাগবেই। এখানে মাতেও কোভাচিচ, মাতেউস নুনেসের পাশাপাশি আরও একটা প্রোফাইলের দিকে এখন পেপ যাবেন কিনা সেটাই মূলত দেখার বিষয় হবে। ধন্যবাদ সবাইকে।